কলেজ অ্যাডমিশনের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কলেজ অ্যাডমিশনের যে WBCAP পোর্টাল সেটা কবে থেকে ওপেন হতে পারে আমি অলরেডি তোমাদের জন্য ভিডিও দিয়ে দিয়েছি। তার সাথে সাথে কবে থেকে কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলতে পারে, মেরিট লিস্ট সংক্রান্ত বিষয় থেকে শুরু করে মপ আপ রাউন্ড থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি সকালের ভিডিওতে। যারা সেই ভিডিওটা দেখোনি, কিভাবে অ্যাডমিশন নেবে, মপ আপ রাউন্ডে কিভাবে তোমাদের কাজ করতে হয়, মেরিট লিস্ট কিভাবে পাবলিশ হয়, তার পরবর্তীতে কি কি করণীয় থাকে সেই নিয়েও আরো একটা ভিডিও রয়েছে, তার থাম্বনেলটা আমি এখানে দিয়ে দিলাম। ভিডিওটা ছিল সেটাও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও, সেটা তোমরা একটু দেখে নাও যে এক বছর গ্যাপ গেলে নতুনভাবে অ্যাডমিশন নিতে গেলে কোনো প্রবলেম হয় কি হয় না। তো প্রত্যেকটা ডিটেল আমি শেয়ার করে দিয়েছি, সেটা একটু দেখো। এই ভিডিওতে আমি বলবো তিনটে গুরুত্বপূর্ণ জিনিস, যে তিনটে গুরুত্বপূর্ণ জিনিস যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে। এবং একটা প্রশ্ন বারবার উঠে আসছে, সেই প্রশ্নের উত্তরটাও দেবো। এবং কলেজ অ্যাডমিশনে এই WBCAP পোর্টালে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। তো যারা নতুন আছো SG টিউটোরিয়াল গাইডে, অবশ্যই SG টিউটোরিয়াল গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ তথ্য তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো। এই ভিডিওতে আমি যতজন তোমরা ভিডিওটা দেখছো, 1000, 2000, 3000 যাই মানুষ দেখো না কেন, যেন 200 থেকে 300-র বেশি লাইক থাকে, এই প্রার্থনাটা আমি তোমাদের কাছে করছি। এবং প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও। তো সর্বপ্রথম চলে আসি, তোমাদের যেটা নিয়ে কনফিউশন হচ্ছে যে কলেজ অ্যাডমিশনের জন্য উচ্চ মাধ্যমিকের যে স্কুলে তোমরা পড়তে সেখান থেকে স্কুল লিভিং সার্টিফিকেট নেওয়া ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি নয়। দেখো, স্কুল লিভিং সার্টিফিকেট যদি তুমি নিতে চাও পরবর্তী ক্ষেত্রে তোমার কাজে লাগতে পারে, সেটা অন্যান্য কোর্সের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগতে পারে যারা প্রফেশনাল কোর্সে যাচ্ছ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট কাজে নাও লাগতে পারে। তো অবশ্যই যদি তুলে রাখো, তার জন্য কোনো টাকা লাগে না, স্কুল লিভিং সার্টিফিকেট তুলে রাখতে পারো। কিন্তু কলেজ অ্যাডমিশনের এই সেন্ট্রালাইজড পোর্টালে স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে কিনা এটা তোমাদের প্রশ্ন। না, স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু এখানে লাগে না। এই কনফিউশনটা তোমাদের কেন হচ্ছে, তার কারণ ডকুমেন্ট কি কি লাগবে সেইটা নিয়ে তোমাদের কনসেপ্ট বা ধারণা পরিষ্কার নয়। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের ডকুমেন্ট কি কি লাগবে সেটা নিয়ে একটা পরিষ্কার ধারণা দিচ্ছি। অলরেডি একটা ভিডিওতে আমি বলেছিলাম, মেবি তোমরা ভিডিওটা মিস করে গেছো। তো আজকে ভালো করে শুনে নাও যে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। তো দেখো কি কি ডকুমেন্ট লাগবে আমি 1 by 1 বলে দিচ্ছি। প্রথমে যেটা লাগবে, তোমাদের ক্লাস 10-এর মার্কশিটের একটা PDF ফরম্যাট তোমাদের করতে হবে 2 MB-র মধ্যে। 2 MB-র মধ্যে ক্লাস 10-এর মার্কশিটের একটা PDF ফরম্যাট করতে হবে, 1 নম্বর ডকুমেন্ট। 2 নম্বর ডকুমেন্ট কি, ক্লাস 12-এর যে তোমাদের মার্কশিট রয়েছে তার একটা PDF ফরম্যাট তোমাদের বানাতে হবে উইথিন 2 MB-র মধ্যে। এটা 2 নম্বর ডকুমেন্ট। 3 নম্বর ডকুমেন্ট কি, যদি SC ST OBC EWS কেউ থেকে থাকো তাহলে তোমাদের 2 MB-র মধ্যে PDF বানাতে হবে। এগুলো PDF ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। কোথায় কিভাবে আপলোড করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ডকুমেন্ট আপলোড যদি ঠিকঠাক না করতে পারো তাহলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে বা তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। যারা জেনারেল তাদের এই সার্টিফিকেট লাগবে না। 4 নম্বর ডকুমেন্ট লাগে কি, PWD সার্টিফিকেট। যারা PWD ক্যান্ডিডেট বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের 2 MB-র মধ্যে কিন্তু ডকুমেন্ট তোমাদের কমপ্লিট করতে হবে PDF-এ। এবার চলে আসছে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট। আমি আইডেন্টিটি প্রুফ হিসেবে কি দিতে পারি দাদা? যদি তোমার আধার কার্ড থাকে তুমি আধার কার্ডের যে স্ক্যান কপি সেটা দিয়ে দিলে। যদি তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই 3টে ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি তুমি প্রডিউস করো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, এবং এটা PDF ফরম্যাটে তোমাদের করতে হবে। নেক্সট যে ডকুমেন্ট সেটা হচ্ছে 6 নম্বর ডকুমেন্ট, অর্থাৎ তোমার জন্য 2 বা 3 নম্বর ডকুমেন্ট হতে পারে, কিন্তু এখানে ওভারঅল রয়েছে 6 নম্বর ডকুমেন্ট। নাম্বার 6 ডকুমেন্ট হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল ID। এটার কোনো কিন্তু স্ক্যান বা PDF লাগবে না, শুধুমাত্র বাংলা শিক্ষা পোর্টাল ID তোমাদের যে ভর্তির যে ফর্ম ফিল আপ যখন করবে বা WBCAP-তে প্রথমে তোমাদের একটা করতে হবে কি, রেজিস্ট্রেশন করার পর, টোটাল কমপ্লিট করার পর, পার্সোনাল ডিটেল থেকে শুরু করে একাডেমিক ডিটেল টোটাল কমপ্লিট করার পর লাস্টে তোমাদের কলেজ অ্যাড করতে হয়। আমি পরপর সব দেখিয়ে দেবো, এর জন্য কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। কলেজ প্রেফারেন্স অ্যাড করে পরপর তোমরা সেটা এডিট বা ডিলিট বা এডিট কিন্তু করতে পারবে। অর্থাৎ যদি সাবমিট করে দাও, সাবমিট করে দেওয়ার আগে পর্যন্ত এইগুলো কিন্তু করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে সাবমিট করে দেওয়ার পরেও তোমরা কিন্তু কলেজ প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো কলেজ প্রেফারেন্স থেকে শুরু করে এটা আরেকটা ভিডিওতে বলে দেবো। এবার আসি, এই যে তোমাদের বাংলা শিক্ষা ID নাম্বার দিতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, ইয়েস অথবা নো অপশন তোমরা পেয়ে যাবে। তারপর চলে আসে এজ প্রুফ ডকুমেন্ট। এজ প্রুফ ডকুমেন্টে তোমাদের কি দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা
মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারো 2 MBর মধ্যে PDF ফরম্যাটে হতে হবে। তাহলে আমি বলে দিয়েছি কি কি পরপর লাগবে, একটু ভালো করে যদি ভুলে যাও আর একবার ভিডিওটা একটু পিছনে করে তোমরা দেখতে পারো। এবার চলে আসছে ফটোগ্রাফ, যেটা জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে তোমরা বানিয়ে রেখে দেবে। এটা কিন্তু আপলোড করতে হবে রেজিস্ট্রেশনের সময়। তারপর চলে আসে সিগনেচার, অর্থাৎ তোমাদের একটা সিগনেচার আপলোড করতে হবে, যেটা জেপিজি, জেপেগ অথবা পিএনজি ফরম্যাটে 1 MBর মধ্যে। ঠিক আছে, যদি তোমরা নিজেরা করতে পারো তাহলে করবে, না হলে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এটা করে নেবে। এবার চলে আসছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ তোমার এবং তোমার প্যারেন্টসের যে কোনো একটা দিলে হবে, যার IFSC কোড থাকবে। অর্থাৎ যদি তোমার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি তোমার প্যারেন্টসের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাও দিতে পারো। এবার ব্যাংক অ্যাকাউন্টের এখানে নাম্বারটা লাগবে রেজিস্ট্রেশন সেকশনের যে জায়গাটা রয়েছে সেখানে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের যে ডকুমেন্ট সেটা আপলোড করতে হবে। কি ডকুমেন্ট আপলোড করতে হবে? চেক তুমি আপলোড করতে পারো, চেকের একটা পেজ তুমি দিতে পারো। তারপরে পাসবই, অর্থাৎ ব্যাংকের যে পাসবইয়ের ফ্রন্ট পেজের একটা স্ক্যান কপি সেটা তুমি দিতে পারো, অথবা ব্যাংক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট থাকে সে স্টেটমেন্ট তুমি দিতে পারো। এবং এগুলো কিন্তু ফ্রন্ট পেজ দিতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ, যেখানে তোমার নাম থাকবে, তোমার অ্যাকাউন্ট নাম্বার থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে, তোমার ছবি থাকবে। ঠিক আছে, এবং এটা কি ফরম্যাটে হবে? জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে হবে 2 MBর মধ্যে। তো মোদ্দা কথা হলো এই কটা ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। তাহলে কি এখানে স্কুল লিভিং সার্টিফিকেট কেউ দেখতে পেলে? না, স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু লাস্ট ইয়ারও লাগেনি আর এবছরও লাগবে না। যদি তুমি নিতে চাও অবশ্যই তুমি নিতে পারছ। এবার আমি চলে আসি এই ডকুমেন্টগুলো দিয়ে টোটাল সবকিছু কমপ্লিট করে রেজিস্ট্রেশন করে যখন তুমি কমপ্লিট করবে তখন ডকুমেন্ট আপলোডের একটা সেকশন পাবে। দেখো আমি একটু স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিই এই ডকুমেন্ট আপলোডের সেকশনটা ঠিক কোন জায়গাতে থাকে। এরকমভাবে দেখো আধার ডকুমেন্ট আপলোড করে দিয়েছে, SC যে কাস্ট সার্টিফিকেট সেটা আপলোড করে দিয়েছে, স্পোর্টস সার্টিফিকেট যদি কারোর থাকে সেটা আপলোড করে দেবে। তারপরে মার্কশিট, ক্লাস 10 এর মার্কশিট আপলোড করে দিয়েছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করে দিয়েছে, এবং কি এস প্রুফ ডকুমেন্ট আপলোড করে দিয়েছে। তো এটা গেল, এইভাবে পুরো ডকুমেন্টটা আপলোডিং থাকবে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা যদি তুমি মনে করো যে কোনো কলেজে অ্যাডমিশন নেবে, 10টা বা 15টা কলেজ ধরো তুমি সিলেক্ট করে রেখেছো, টপ যে কলেজগুলো অর্থাৎ তুমি ভাবছো যে স্পেশাল তোমার জন্য সেই কলেজগুলোতে অ্যাপ্লাই করবে, সেটা কিভাবে অ্যাপ্লাই করবে? প্রেফারেন্সে প্রথম দিকে সেই কলেজগুলো থাকবে, প্রথমে টপ 5 কলেজ, তারপরে একটু কম খ্যাতিসম্পন্ন তুমি যেখানে ভাবছো যে আমি এখানে চান্স পেয়ে যাব সেই কলেজ, তারপরে একেবারে যে কলেজগুলোতে তুমি ইজিলি চান্স পাবে সেগুলো রাখবে। এবার প্রশ্ন হচ্ছে, তুমি প্রথম লিস্টে ধরো টপ 5 এর মধ্যে চান্স পেলে না, 6, 7 বা 8 বা 10 নম্বর কলেজে চান্স পেলে, তুমি কি অ্যাডমিশন হবে না? সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করবে? দেখো, এটা আগে যে কলেজ অ্যাডমিশন হতো কলেজের নিজস্ব ওয়েবসাইটে, সেখানে এটা সম্ভব হতো। সেন্ট্রাল লিস্ট পোর্টাল যবে থেকে এসেছে এই প্রসেস আর নেই। এই প্রসেসটা চেঞ্জ হয়ে কি হয়েছে, নতুন ভাবে যে প্রসেস এসেছে সেখানে কলেজে অ্যাডমিশন 7 নম্বর পাও বা 10 নম্বর পাও, 1 নম্বর বা 2 নম্বর কলেজে ধরো তুমি পেলে না, তোমাকে অ্যাডমিশন নিয়ে রাখতেই হবে, তবে তুমি সিস্টেমে থাকতে পারবে। না হলে তুমি প্রথম যে অ্যালোকেশনটা হবে বা সিলেকশন লিস্ট আসবে, যদি তুমি প্রথমে অ্যাডমিশন না নাও তাহলে তুমি আর অ্যাডমিশন কিন্তু হতে পারবে না, তোমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে মপ আপ 2 এ গিয়ে বা দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে গিয়ে আবার নতুন করে তুমি সুযোগ দেবে, কলেজের সিট যদি থাকে তোমার এই সাবজেক্টে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, না হলে পারবে না। কিন্তু যদি তুমি 7 বা 8 বা 10 নম্বর কলেজে ভর্তি হয়ে থাকো, অটো আপগ্রেডেশনের একটা অপশন তুমি পাবে, সেটাতে ক্লিক করে তুমি দেবে। দেওয়ার পর সেকেন্ড রাউন্ড যখন আসবে, মপ আপ রাউন্ড 1, তখন তুমি ওই 1 বা 2 বা 3 নম্বর কলেজে যদি তোমার মেরিট মার্কস ফিট হয়ে যায় তুমি চান্স পেয়ে যাবে এবং তুমি অ্যাডমিশন হতে পারবে। কিন্তু যদি তুমি প্রথম সিলেকশন লিস্টে যে কোনো কলেজে ভর্তি না হয়ে থাকো, তোমার কিন্তু অ্যাডমিশনটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। প্রথম লিস্টে তো তুমি চান্স পেলেই না, তোমার রেজিস্ট্রেশনটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। তাই মাথা ঠান্ডা করে প্রথমে যেখানে চান্স পাবে সেখানে ভর্তি হতে হবে। যদি সেখান থেকে শিফট তুমি অন্যত্র করতে চাও আপগ্রেডেশনের মাধ্যমে, তাহলে সেই শিফটটা তুমি করতে পারবে। এবং সেখানে যে অপশন তুমি পাবে, এইখানে ধরো তোমার 10,000 টাকা ভর্তি ফি ছিল বা 5,000 টাকা ভর্তি ফি ছিল, সেই কলেজে যদি সেই ভর্তি ফিটা 3,000 হয়, এখান থেকে সেই 3,000 টাকাটা ওখানে চলে যাবে এবং বাদবাকি যে টাকাটা সেটা তুমি রিটার্ন ব্যাক পেয়ে যাবে রিফান্ডের মধ্যে। তো এটা গেল খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অ্যাডমিশন তোমাকে হয়ে থাকতেই হবে। এবার যে ইম্পর্ট্যান্ট বিষয় আসি সেটা হচ্ছে যে প্রত্যেকের রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন যদি কেউ না করো, প্রথম লিস্টে দেখা যাচ্ছে টাইমের মধ্যে রেজিস্ট্রেশন করলে না, পরবর্তী ক্ষেত্রে চান্স পাবে কিনা একটা অনিশ্চয়তা কাজ করবে। তাই অবশ্যই
প্রত্যেককে রেজিস্ট্রেশন করে কলেজ প্রেফারেন্স সিলেক্ট তোমাদের করে রাখতেই হবে এবং অ্যাডমিশন অবশ্যই নিতে হবে। এবার আসি, তুমি অনার্স নেবে নাকি পাস নেবে, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি অনার্স পড়তে চাইছো নাকি পাস পড়তে চাইছো। পাস পড়লে একটু পরিশ্রমটা কম হবে, সেখানে তুমি সাইড বাই সাইড অন্য কোনো যে কোর্স বা অন্য কোনো কম্পিটিটিভের জন্য পড়াশোনা করতে পারবেন। অনার্স পড়লে একটু টাফ হয়ে যাবে, প্রচুর পেপার থাকে অনার্সের মধ্যে, 2টো অনার্স পেপার তোমাদের প্রথমে পড়তে হবে, মেজর সাবজেক্টের মধ্যে অনার্সের 2টো পেপার এবং একাধিক মাল্টিডিসিপ্লিনারি কোর্স, আইডিসি কোর্স, কি কোর্স এর মধ্যে পড়তে হবে সেটা যদি জানতে চাও কমেন্ট সেকশনে জানাও, সেটা নিয়ে অবশ্যই ভবিষ্যতে ডিসকাস করবো। তবে এখন যদি তুমি অন্য কিছু করতে চাও, টিচিং লাইনে বা হায়ার স্টাডিজ না করতে চাও, কলেজ যে সার্ভিস কমিশনের দিকে না যেতে চাও, পিএইচডি বা রিসার্চ লাইনে না যেতে চাও, আমার বেস্ট সলিউশন বা সাজেশন থাকবে যে তুমি তাহলে পাস করতে পারো। ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।